বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবুল কাসেম সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কিন্তু বন্ধ থাকার পরেও আমাদের পড়াশোনা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর সেই লক্ষ্যেই আজকে এই অনলাইন ক্লাসের আয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার পড়ানোর বিষয়টি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সম্পর্কিত এর আগেও বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি বিভিন্ন টপিক সম্পর্কে। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে পণ্য এবং পণ্যের প্রকারভেদ সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো সবার আগে আমরা একটু দেখি পণ্য কাকে বলে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, এখানে রয়েছে চকলেট, রয়েছে বিভিন্ন ধরনের পানি, রয়েছে নুডলস, রয়েছে টুথপেস্ট এবং অন্যান্য অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক কিছু ছবি দেখা যাচ্ছে। বেসিক্যালি এই দৈনন্দিন কাজে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো আসো আমি একটু দেখি পণ্য কাকে বলে। সাধারণত পণ্য বলতে আমরা বুঝি যা আমাদের অভাব পূরণ করতে সহযোগিতা করে। তো আমরা যদি একটু ব্রডলি ডিসকাস করি তাহলে পণ্য বলতে কি বুঝি। পণ্য হচ্ছে a product is anything which is offered to the market for attention, acquisition, use or consumption। অর্থাৎ পণ্য হচ্ছে এমন কিছু যা বাজারে উপস্থাপন করা হয় ক্রেতা অথবা ভোক্তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, তাদের কর্তৃক ক্রেতা অথবা ভোক্তা কর্তৃক পণ্যটা যেন তারা ক্রয় করে সেই ব্যবস্থা করার জন্য, এবং ভোক্তারা যেন পরবর্তীতে পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে পণ্যটা ব্যবহার করে সেজন্য। তো এখানে পণ্যের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে। দেখো, পণ্য হচ্ছে এমন কিছু যা মানুষের প্রয়োজন ও অভাব পূরণ করে। অর্থাৎ আমি যদি এই মার্কারটার কথা বলি, এই মার্কারটা আমার লেখার অভাব পূরণ করছে। আমি যদি পানির কথা বলি, পানি আমার তৃষ্ণার অভাবটা পূরণ করছে। আমি যদি খাবারের কথা বলি, আমার ক্ষুধার অভাবটা পূরণ করছে। কিংবা এখানে আরো একটা সংজ্ঞা দেওয়া রয়েছে, অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন কিছু বাজারে অর্পণ করা হয়, তা হচ্ছে পণ্য। এই পাশে পণ্য সম্পর্কে বেশ কিছু আরো কিছু কথা বলা হয়েছে, একটু দেখো। পণ্য ভোক্তার প্রয়োজন, অভাব ও চাহিদা সন্তুষ্টি বিধানে সক্ষম। অর্থাৎ যদি কোনো কিছু উৎপাদিত কোনো কিছু একজন ভোক্তার প্রয়োজন, অভাব এবং চাহিদা পূরণ করতে না পারে, তাহলে তা কখনো পণ্য হতে পারবে না। পণ্যের বিনিময় মূল্য রয়েছে। বিনিময় মূল্য বলতে বোঝানো হচ্ছে এখানে একটা অর্থ মূল্য রয়েছে। যেমন এই মার্কারটা ক্রয় করার ক্ষেত্রে একটা অর্থের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি তোমরা যখন জামা কাপড় ক্রয় করো, জুতা ক্রয় করো, মোবাইল ক্রয় করো, এই সকল কিছুরই কিন্তু একটা অর্থ মূল্য অর্থাৎ বিনিময় মূল্য রয়েছে। পণ্য দৃশ্যমান ও অদৃশ্যমান হয়ে থাকে। একটু খেয়াল করে দেখো, এই যে আমার হাতে এই মার্কারটা দৃশ্যমান। তাহলে যদি আমি বলি পণ্যটা অদৃশ্যমান, তাহলে সেটা কিভাবে হতে পারে? যেমন আমরা যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শোরুম থেকে এসি ক্রয় করি, এই এসি থেকে আমরা পণ্যটা কিনি, কিন্তু এটা থেকে বেসিক্যালি আমরা সেবা পেয়ে থাকি, এটা অদৃশ্যমান পণ্য হতে পারে। এরপরে রয়েছে পণ্য ক্রয় করে ভোক্তা কার্যকরী, ব্যক্তিগত, সামাজিক ও মনস্তাত্ত্বিক সন্তুষ্ট লাভ করতে সক্ষম। অর্থাৎ একজন ব্যক্তি, একজন ক্রেতা কিংবা ভোক্তা যখন পণ্যটা ক্রয় করে, সে তার ব্যক্তিগত যে অভাবটা রয়েছে সেটা পূরণ করতে পারবে, সামাজিক এবং মনস্তাত্ত্বিক সন্তুষ্টি লাভ করতে পারবে। তুমি যখন একটা মোবাইল ফোন ক্রয় করো, মোবাইল ফোন ক্রয়ের মাধ্যমে যদি মোবাইল ফোনের যে সার্ভিসটা রয়েছে, মোবাইল ফোনের যে ফিচারগুলো রয়েছে সেগুলি যদি খুব ভালোভাবে কাজ করে, তাহলে একদিকে তুমি যেমন তোমার ব্যক্তিগত সন্তুষ্টি লাভ করবে, অন্যদিকে তোমার মনস্তাত্ত্বিক সন্তুষ্টিও লাভ করতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো এবার আমরা একটু দেখি পণ্যের স্তর সম্পর্কে। পণ্যের স্তর বলতে আমরা কি বুঝি? সাধারণত একজন মানুষের কিন্তু জীবনের একটা স্তর রয়েছে, কিংবা যে কোনো একটা প্রোডাক্ট ক্রয় করতে গেলে তার কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আসো আমরা একটু দেখি এগুলি কি। পণ্যের স্তর সাধারণত তিনটি, একটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু, একটা হচ্ছে প্রকৃত পণ্য, আর একটা হচ্ছে বর্ধিত পণ্য। আসো মৌলিক ক্রেতা ভ্যালুটা কি আমরা একটু আগে দেখি। মৌলিক ক্রেতা ভ্যালু বলতে বোঝানো হয় সাধারণত যে প্রধান বৈশিষ্ট্যের জন্য একজন ক্রেতা কিংবা ভোক্তা পণ্যটি ক্রয় করবে। যেমন আমি যদি একটা গাড়ির কথা বলি,
একজন ব্যক্তি উত্তরায় তার বাসা, তার অফিস হচ্ছে মতিঝিলে। প্রতিদিন তার আসা যাওয়া করতে একটা সমস্যা হয় লোকাল বাসে করে। তো তার জন্য সে চিন্তা করলো একটা মোটরসাইকেল ক্রয় করবে। এখন এই মোটরসাইকেল ক্রয় করার ক্ষেত্রে সে কিন্তু সাধারণত যাতায়াত ব্যবস্থাটা ক্রয় করছে, অর্থাৎ তার আসা যাওয়ার ব্যবস্থা। ঠিক তেমনি কোন একজন ব্যক্তি যদি গাড়ি ক্রয় করে, এই গাড়ি ক্রয়ের মাধ্যমে মূলত সে আসা যাওয়ার যে ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, সেটা ক্রয় করেছে। পরবর্তীতে আমরা যদি বলি প্রকৃত পণ্য কি, সাধারণত মৌলিক পণ্যটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য যা যা উপস্থাপন করা হয়, যা যা দেওয়া হয়, সেটাকে বলা হবে প্রকৃত পণ্য। এক্ষেত্রে পণ্যের রং থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, ব্র্যান্ড থাকতে পারে, মৌলিকীকরণ থাকতে পারে, মূল্য থাকতে পারে ইত্যাদি বিষয়। এরপর রয়েছে বর্ধিত পণ্য। মৌলিক পণ্য আরেকটু সহজ করার জন্য, মৌলিক পণ্যটাকে ভোক্তাদের কাছে আরেকটু আকর্ষণীয় করার জন্য কিছু বিষয় যদি ফ্রিতে প্রদান করা হয়ে থাকে কিংবা বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে, তখন তাকে আমরা বর্ধিত পণ্য বলতে পারি। আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি সংজ্ঞাগুলো বিশ্লেষণ করি, তাহলে মৌলিক ক্রেতা ভ্যালু কি, একটু আগে আমি তোমাদেরকে বলেছি। সাধারণত ক্রেতারা পণ্য ক্রয়ের মাধ্যমে যে সেবা বা সুবিধা প্রত্যাশা করে তাকে মৌলিক ক্রেতা ভ্যালু বলে। আমি গাড়ির কথা বলেছিলাম, এই গাড়ি ক্রয় করার মাধ্যমে ক্রেতারা বেসিক্যালি যাতায়াত সুবিধাটা ক্রয় করে। আরেকটা উদাহরণ দিই, এখান থেকে যদি আমরা কক্সবাজার ঘুরতে যাই, সাধারণত আমরা হোটেল রুম বুক করে থাকি। তো দেখো, যখন হোটেল রুমটা আমরা নিয়ে থাকি, এই হোটেল রুমটা নিয়ে থাকি বেসিক্যালি আমরা সাধারণত আরাম করার জন্য। এই রুম নেওয়ার মাধ্যমে সাধারণত আমরা আমাদের আরাম আয়েশের ব্যবস্থাটা ক্রয় করেছি। এটাকেই বলা হবে মৌলিক ক্রেতা ভ্যালু। দ্বিতীয়ত বলেছি আমি প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য কাকে বলে? মৌলিক ক্রেতা ভ্যালু বা সুবিধাকে কেন্দ্র করে পণ্যের যে সামগ্রিক কাঠামোটা তৈরি হয় তাকে বলা হবে প্রকৃত পণ্য। আমি এর আগে বলেছি এর মধ্যে বৈশিষ্ট্য থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, ব্র্যান্ডিং থাকতে পারে। তোমরা এখানে তিনটা গাড়ির ছবি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে টয়োটা, এটা হচ্ছে বিএমডব্লিউ, এটা হচ্ছে ল্যাম্বরগিনি। তিনটা গাড়ির কিন্তু ব্র্যান্ড যেমন আলাদা, তিনটা গাড়ির বৈশিষ্ট্য আলাদা, তিনটা গাড়ির আরাম আয়েশ কিংবা যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। তিনটা গাড়ির মূল্য কিন্তু আলাদা। তাহলে মৌলিক ক্রেতা ভ্যালুকে আরেকটু সুন্দর করার জন্য সাধারণত এই প্রকৃত পণ্যটা উপস্থাপন করা হয়। আমি কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে যখন আমরা রুমটা বুক করি, আমরা সাধারণত আরাম আয়েশের ব্যবস্থাটাকে আমরা ক্রয় করে থাকি। তাহলে সেখানে প্রকৃত পণ্যটা কি হতে পারে? আমরা কিন্তু শুধুমাত্র রুমটাই নেই না, এর সাথে আমাদের সুন্দর একটা খাট থাকতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা থাকতে পারে, টেবিল থাকতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম থাকতে পারে। এটা হচ্ছে আমার প্রকৃত পণ্য। 3 নম্বরে বলেছিলাম আমি বর্ধিত পণ্য। সাধারণত মৌলিক ক্রেতা মৌলিক যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর সাথে যদি কখনো কোনো জিনিস বিনামূল্যে দেওয়া হয়ে থাকে, ক্রেতারা যেন আরেকটু বেশি সন্তুষ্ট হয়ে থাকে, তার জন্য বর্ধিত পণ্য প্রদান করে। যেমন গাড়ি কেনার সাথে যদি একটা ফ্রিজ দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা হবে বর্ধিত পণ্য। যেমন এখানে একটা মিনি পিকআপ কথা বলা হচ্ছে যে একটি পিকআপ কিনলে একটি ফ্রিজ কিন্তু ফ্রি। এক্ষেত্রে এই ফ্রিজটা হচ্ছে বর্ধিত পণ্য। আমি কক্সবাজারে হোটেল রুমের কথা বলেছিলাম। যদি হোটেল রুমের মধ্যে তোমাদেরকে কিংবা আমাদেরকে যদি দেখা গেছে যে সকালবেলা একটা নাস্তার ব্যবস্থাটা ফ্রি দেওয়া হয়, তাহলে সেটা হবে বর্ধিত পণ্য। এর ফলে কি হবে? ক্রেতারা আরেকটু বেশি আগ্রহী হবে উক্ত প্রোডাক্টের প্রতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ বলেছিলাম পণ্যের স্তর সম্পর্কে। আরেকবার একটু রিভিউ করে যাই। প্রথমে বলেছিলাম মৌলিক ক্রেতা ভ্যালু সম্পর্কে, তারপরে বলেছিলাম প্রকৃত পণ্য সম্পর্কে এবং তারপরে বলেছিলাম বর্ধিত পণ্য সম্পর্কে। আসলে এবার আমাদের পড়ার যে মেইন টপিকটা রয়েছে আমরা সেখানে চলে যাই, পণ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে। পণ্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা হচ্ছে শিল্প পণ্য। আসলে ভোগ্য পণ্য কি এবং শিল্প পণ্য কি আমরা একটু প্রথমে তা জানার চেষ্টা করি। ভোগ্য পণ্য সাধারণত আলটিমেট, অর্থাৎ কনজিউমাররা আলটিমেট ভোগ করার জন্য যে পণ্যটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভোগ্য পণ্য। আমাদের চারপাশে আমরা যে পণ্যগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, হ্যাঁ, এগুলি হচ্ছে ভোগ্য পণ্য। চাল, ডাল, তেল, আটা, ময়দা, মাছ, মাংস ইত্যাদি হচ্ছে বেসিক্যালি ভোগ্য পণ্য। এবং শিল্প পণ্য বলতে কি বুঝি? সাধারণত পুনরায় উৎপাদন করার উদ্দেশ্যে যে পণ্যগুলো ক্রয় করা হয় সেটা হচ্ছে শিল্প পণ্য। এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল থাকতে পারে, এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ থাকতে পারে ইত্যাদি হচ্ছে শিল্প পণ্য। তারপরে আসো আমরা একটু দেখি ভোগ্য পণ্য কাকে বলে। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ,
দৈনন্দিন মুদি বাজারের যে জিনিসগুলো রয়েছে সেগুলি, এখানে শাকসবজি রয়েছে, এগুলি হচ্ছে বেসিক্যালি ভোগ্য পণ্য। আর চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে যে পণ্যটা ক্রয় করা হয় এগুলি আমরা চূড়ান্ত ভাবে ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে কিন্তু ক্রয় করি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করেই কিন্তু এগুলি আমাদের সামনে উপস্থাপন করা হয়। যেমন চালের কথা যদি বলি, ধান কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয় না। হ্যাঁ, আমাদেরকে ধান থেকে চাল তৈরি করে তারপর সেটা দোকানে কিংবা বাজারে উপস্থাপন করা হয়। ঠিক তেমনি এখানে তেল রয়েছে, আটা রয়েছে, সুজি রয়েছে, ময়দা রয়েছে, যাই কিছু রয়েছে না কেন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করে কিন্তু আমাদের সামনে তা উপস্থাপন করা হয় এবং ভোক্তারা ব্যক্তিগত এবং পারিবারিক প্রয়োজনে এগুলি ক্রয় করে থাকে। এরপরে বলছিলাম শিল্প পণ্য সাধারণত পুনরায় উৎপাদন কাজের জন্য এবং প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করা হয় তাকে বলা হবে শিল্প পণ্য। এখানে কাঁচামাল রয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে, উপকরণ রয়েছে ইত্যাদি। যেমন এখানে তোমরা সুতা দেখতে পাচ্ছ, সুতা হচ্ছে শিল্প পণ্য, কারণ সুতা থেকে পরবর্তীতে কাপড় উৎপাদন করা হয়। এখানে বিভিন্ন মেশিনারিজ দেখতে পাচ্ছ, এর মাধ্যমে আমাদের জন্য পণ্য সামগ্রী উৎপাদন করা হয়। এখানে কাপড় দেখতে পাচ্ছ, কাপড়ের মধ্যে বিভিন্ন পোশাক তৈরি করা হয়, এগুলি হচ্ছে শিল্প পণ্য। তো আমাদের আজকের পড়ার পরবর্তী টপিকটা হচ্ছে ভোগ্য পণ্যের প্রকারভেদ। আসো ভোগ্য পণ্য কয় প্রকার আমরা একটু দেখি। ভোগ্য পণ্যকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুবিধা পণ্য, নাম্বার 2 শপিং পণ্য, নাম্বার 3 বিশিষ্ট পণ্য, নাম্বার 4 অযাচিত পণ্য। এই ভোগ্য পণ্যকে যখন আমরা 4 ভাগে ভাগ করি, এই 4 ভাগে ভাগ করার পর বিভিন্ন ভাগগুলোকে আবার বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। সুবিধা পণ্যকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য, গৃহে সরবরাহকৃত পণ্য। এখানে দেখতে পাচ্ছ শপিং পণ্যকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফ্যাশন পণ্য আর একটা হচ্ছে সেবা পণ্য। বিশিষ্ট পণ্যের কোনো ক্যাটাগরি করা হয়নি। এবং লাস্টে রয়েছে অযাচিত পণ্য, নতুন অযাচিত পণ্য এবং নিয়মিত অযাচিত পণ্য। আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু দেখি এই ভোগ্য পণ্যের যে প্রকারভেদগুলো রয়েছে এই প্রকারভেদগুলোকে কিভাবে ভাগ করা যায় এবং এগুলি কোনটা কি ধরনের পণ্য আমরা একটু দেখি। প্রথমে রয়েছে সুবিধা পণ্য। সুবিধা পণ্য বলতে কি বুঝি? অর্থাৎ আমাদের খুব হাতের নাগালে আমাদের চারপাশে যে পণ্য বা সেবা সামগ্রী সম্পর্কে সেবা পণ্যগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে সুবিধা পণ্য। এখানে দেখো মাছ রয়েছে, মাংস রয়েছে, তেল রয়েছে, বিভিন্ন মুদি আইটেম রয়েছে, এগুলি কিন্তু আমরা সবসময় আমাদের হাতের নাগালে পেয়ে থাকি। ঔষধ রয়েছে, তারপরে গাড়ির যন্ত্রাংশ রয়েছে, এগুলো আমরা হাতের কাছে আশেপাশে পেয়ে থাকি, এগুলিকে বলা হয় সুবিধা পণ্য। এই সুবিধা পণ্যকে আমরা বলেছিলাম 4 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটা কি? প্রধান পণ্য। প্রধান অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এগুলি একদম অপরিহার্য, এগুলি ব্যতীত আমাদের বেঁচে থাকাটা অসম্ভব। এখন দেখো কি রয়েছে, দৈনন্দিন জীবনে অপরিহার্য, ভোক্তারা নিয়মিত ক্রয় করে, অর্থাৎ চাল, ডাল, তেল, আটা, ময়দা, সুজি, এগুলি হচ্ছে প্রধান পণ্য। ভোক্তারা দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য, বেঁচে থাকার জন্য যে পণ্য সামগ্রীগুলো ব্যবহার করে থাকে সেটা হচ্ছে প্রধান পণ্য। দ্বিতীয়ত আমাদের রয়েছে লোভনীয় পণ্য। লোভ, এই লোভ জিনিসটা মানুষকে কিন্তু ধ্বংস করে দেয়। 3টা জিনিস থেকে সবসময় বেঁচে থাকার চেষ্টা করবে: হিংসা, অহংকার এবং লোভ। এই 3টা জিনিস মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তো লোভনীয় পণ্য বলতে আমরা আসলে কি বুঝি? যে পণ্যগুলো দেখলে সাধারণত আমাদের লোভ লাগে, খেতে মন চায় কিংবা ক্রয় করতে মন চায়, সেগুলিকে আমরা বলতে পারি লোভনীয় পণ্য। যেমন আইসক্রিম রয়েছে, ফুচকা রয়েছে। আমার মনে হয় মেয়েরা ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারে না, অনেক ছেলেরা এটা পছন্দ করে। তো এটা হচ্ছে বেসিক্যালি লোভনীয় পণ্য। এটা ক্রয় করার ক্ষেত্রে ক্রেতারা খুব একটা বেশি চিন্তা করে না, আবেগের বশবর্তী হয় কিন্তু ক্রয় করে ফেলে। এরপর রয়েছে আমাদের দেখো জরুরি পণ্য। জরুরি পণ্য বলতে বোঝানো হয় সবসময় যে পণ্যগুলো ব্যবহার হয় না কিন্তু হঠাৎ করে প্রয়োজন হয় এবং তা অবশ্যই প্রয়োগ করতে হয়। যেমন রয়েছে ঔষধ, যেমন রয়েছে গাড়ির যন্ত্রাংশ, রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, এগুলি হচ্ছে আমাদের জন্য জরুরি পণ্য এবং তাৎক্ষণিকভাবে ক্রেতারা এই পণ্যটা ক্রয় করে থাকে। এরপর রয়েছে গৃহে সরবরাহকৃত পণ্য, অর্থাৎ ক্রেতাদের ঘরে ঘরে গিয়ে যে পণ্যগুলো সরবরাহ করে দেওয়া হয়, ক্রেতারা ঘরে বসে যে পণ্যগুলো বিক্রেতাদের কাছ থেকে ক্রয় করতে পারে সেটা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য। আমরা যদি সংবাদপত্রের কথা বলি, সংবাদপত্র কিন্তু ঘরে পৌঁছে দেওয়া হয়, দুধ ঘরে পৌঁছে দেওয়া হয়, প্লাস্টিকের তৈরি কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি পাতিল বিক্রেতারা মাথায় করে বাসায় এনে বিক্রি করে, এটা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য। আসো
পরবর্তীতে পণ্যের যে প্রকারভেদ আমরা প্রথমটা বলেছিলাম সুবিধা পণ্য, দ্বিতীয়টা ছিল শপিং পণ্য। শপিং পণ্য বলতে কি বুঝি? সুবিধা পণ্য ক্রয় করার ক্ষেত্রে ক্রেতারা কিন্তু খুব একটা চিন্তা ভাবনা করে না, তারা এই পণ্যটা হাতের কাছে খুব একটা সহজে ক্রয় করতে পারে এবং ব্র্যান্ডের ক্ষেত্রেও তারা অত বেশি চিন্তা ভাবনা করে না। শপিং পণ্য ক্রয় করার ক্ষেত্রে ক্রেতারা রং, ডিজাইন, কালার ইত্যাদি বিষয়গুলো একটু বিবেচনা করে দেখেন এবং এগুলির মূল্য, গুণাগুণ, স্থায়িত্বতা, সাইজ, ডিজাইন ইত্যাদি বিষয় যাচাই করে শপিং পণ্যটা ক্রয় করে থাকি। যেমন আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ডিজাইনের একটা ভালো গুরুত্ব দিয়ে থাকি, জুতা ক্রয়ের ক্ষেত্রে আমরা ডিজাইনের ক্ষেত্রে, স্টাইলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে থাকি, ঘড়ি ক্রয়ের ক্ষেত্রে আমরা স্টাইলের উপরে, সুন্দরের কতটা সুন্দর, কালারের উপরে গুরুত্ব দিয়ে থাকি, অর্নামেন্ট গহনা ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক গুরুত্ব দিয়ে থাকি কোনটা কিরকম ডিজাইন। আসো আমরা দেখেছিলাম শপিং পণ্য দুই প্রকার। নাম্বার 1 ফ্যাশন পণ্য, অর্থাৎ ক্রেতারা শখের বশবর্তী হয়ে ক্রয় করে এবং চলমান যেই সময় রয়েছে চলমান প্রথার সাথে সমন্বয় সাধন করার জন্য তারা ক্রয় করেন। যেমন অলংকার রয়েছে, বিভিন্ন ধরনের গিফট আইটেম, এগুলি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সৌন্দর্যের বিষয়টাকে বিবেচনা করি, ডিজাইনের বিষয়টাকে বিবেচনা করি, মূল্যের বিষয়টাকেও বিবেচনা করি। এবং দ্বিতীয়ত রয়েছে আমাদের সেবা পণ্য। এই ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা একটু ব্র্যান্ডের দিকে চিন্তা ভাবনা করে এবং পণ্যের কার্যকারিতা ঠিক রাখার জন্য এই পণ্যগুলোকে মাঝে মাঝে সার্ভিসিং করতে হয় কিংবা মেরামত করতে হয় এবং ক্রেতারা এই পণ্যটা ক্রয় করার ক্ষেত্রে এর স্থায়িত্ব বিষয়টাকে একটু বিবেচনা করে দেখেন। যেমন টিভি, ফ্রিজ ইত্যাদি। এই ফ্রিজ এবং টিভি দুটোই কিন্তু আমাদের পণ্য, কিন্তু এগুলি থেকে আমরা বেসিক্যালি পেয়ে থাকি সেবা। এর মধ্যে রয়েছে এসিও পণ্য, কিন্তু এর মধ্যে থেকে আমরা পেয়ে থাকি কি সেবা। আসলে পরবর্তীতে আমরা বলেছিলাম বিশিষ্ট পণ্য। এই পণ্যটা সাধারণত সবাই ক্রয় করে না। এই পণ্যটা ক্রয়ের ক্ষেত্রে ব্র্যান্ড, তারপরে প্রযুক্তি, বিশেষ শ্রেণীর ক্রেতারা এগুলি ক্রয় করার কথা চিন্তা করে। এখানে দুটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ আর একটা হচ্ছে জুম লেন্স। মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এগুলি কিন্তু মানুষ যেমন ক্রয়ের কথা চিন্তা করে না, খুব কম মানুষই ক্রয়ের কথা চিন্তা করেন। যারা একটু হাই ক্লাস, যাদের অর্থ পয়সা রয়েছে তারা এগুলি ক্রয়ের কথা চিন্তা করে। ঠিক তেমনি জুম লেন্স, তোমরা খেলা দেখার সময় হয়তো দেখতে পাবে যখন সাংবাদিকরা ছবি তোলে তাদের জুম লেন্স গুলো অনেক বড় হয়, সাদা কালারের অনেক বড় হয় এবং এগুলি এক একটা জুম লেন্সের মূল্য কিন্তু অনেক বেশি, প্রায় 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকার উপরে। এগুলি কিন্তু সবাই ক্রয় করার কথা চিন্তা করে না। এটা হচ্ছে বিশিষ্ট পণ্য। তাহলে বিশিষ্ট পণ্য বলতে আমরা বুঝি যে পণ্যগুলো ক্রয় করার ক্ষেত্রে ক্রেতারা একটু উন্নত প্রযুক্তি, বিশেষ মডেল ইত্যাদির উপর বিবেচনা করে ক্রয় করে, সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য। যেমন আমি আরো একটা উদাহরণের কথা বলতে পারি আমরা, সেটা হচ্ছে দামি ব্র্যান্ডের ঘড়ি, রোলেক্স, টাইটান, এই যে এই ঘড়িগুলোকে আমরা বিশিষ্ট পণ্য হিসেবে বিবেচনা করতে পারি। এবং আমাদের যে পণ্যের প্রকারভেদ, এই প্রকারভেদগুলোর লাস্ট যে ক্যাটাগরি সেটা ছিল অযাচিত পণ্য। ক্রেতারা এই ধরনের পণ্য ক্রয়ের ক্ষেত্রে পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে না, পূর্বে দেখেনি কিংবা দেখলেও অনেক সময় ক্রয়ের কথা বিবেচনা করেন। যেমন জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র ইত্যাদি। অগ্নি নির্বাপক যন্ত্র সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ এটা ক্রয়ের কথা চিন্তা করি না। বীমা পলিসি, যতক্ষণ পর্যন্ত বীমা কোম্পানির এজেন্ট এসে আমাদেরকে না বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই বীমা পলিসির কথা চিন্তা করি না। এই জীবন বীমা পলিসির যারা এজেন্ট তারা এসে এমন ভাবে বোঝায়, মাঝে মাঝে মনে হয় যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমার পরিবারের লস, আর যদি আমি মরে যাই তাহলে আমার পরিবারের লাভ, কারণ মরে গেলে পরিবার অনেক টাকা পয়সা পাবে। তো জীবন যে কত গুরুত্বপূর্ণ এটা যদি বুঝতে হয়, মাঝে মাঝে এই জীবন বীমা পলিসির এজেন্ট যারা রয়েছে তাদের সাথে একটু কথা বললে কিন্তু বোঝা যায় আসলে আমাদের জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। জীবনটা শুধুমাত্র নিজের জন্য নয়, জীবন আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আর যদি আমরা আমাদের জীবনটাকে পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই জীবনটাই বৃথা। সাধারণত একটা ফল গাছ দেখবে, যখন ফল আমের সিজন সামনে আসতেছে, আম যখন মুকুল অবস্থায় থাকে, অনেক আমের মুকুল কিন্তু তখন ঝরে যায়, এটা কিন্তু কোনো কাজে লাগে না, এটা কিন্তু ব্যর্থ। আবার যখন আম একটু বড় হয় সেটাও কিন্তু ব্যর্থ। বড় হয়ে যদি সেগুলি ঝরে যায়, বৃষ্টির কারণে নষ্ট হয়ে যেতে পারে, শিল পড়ে নষ্ট হয়ে যেতে পারে, সেই আম কিন্তু ব্যর্থ। বাট আম যদি সুন্দরভাবে পাকার পরে আমরা খেতে পারি, সেই আমটাই হচ্ছে কিন্তু সার্থক। ঠিক তেমনি
আমাদের জীবনটাও যদি আমরা অন্যের কাজে লাগাতে না পারি তাহলে আমাদের জীবনটাও কিন্তু ব্যর্থ। তাই সবসময় চেষ্টা করবে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে, সৎ পথে থাকতে, সঠিক পথে থাকতে, অন্যকে সহযোগিতা করতে। আসো আমরা একটু দেখি অযাচিত পণ্যের যে প্রকারভেদগুলো রয়েছে সেটা। নতুন অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য বলতে বোঝানো হচ্ছে এই পণ্যটা বাজারে এসেছে এবং কিন্তু ক্রেতারা এখন পর্যন্ত এই ধরনের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেনি। যেমন স্পন্দন একটা ভোজ্য তেল রয়েছে, এটা সম্পর্কে ক্রেতারা এখনো তেমন একটা ধারণা লাভ করতে পারেনি। ঠিক তেমনি সৌরচালিত গাড়ি, দেখো এখানে একটা অটো দেওয়া রয়েছে, এই অটোর উপরে কিন্তু সৌর বিদ্যুৎ দেওয়া রয়েছে। উন্নত বিশ্বে কিন্তু সৌরচালিত গাড়ি অনেক বেশি চলে, বিশেষ করে চীন, জাপান এই দেশগুলোতে সৌরচালিত গাড়ি অনেক চলে। আমাদের দেশে হয়তো এগুলো এখন অ্যাভেলেবেল হয়নি। তো দেখো সৌরচালিত গাড়ির সম্পর্কেও কিন্তু ক্রেতারা এখন পর্যন্ত অতটা ধারণা লাভ করতে পারেনি। এটা হচ্ছে নতুন অযাচিত পণ্য। দ্বিতীয়ত রয়েছে আমাদের নিয়মিত অযাচিত পণ্য। নিয়মিত অযাচিত পণ্য বলতে বোঝানো হচ্ছে বাজারে আছে কিন্তু ক্রেতারা অবগত নয়, কিংবা অবগত হলেও ক্রেতারা ক্রয়ের ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখায় না। এটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। যেমন আমি একটু আগে বলছিলাম জীবন বীমার কথা, অগ্নি নির্বাপক যন্ত্রের কথা, কিংবা এখানে তোমরা কিছু বই দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেসিক্যালি এনসাইক্লোপিডিয়া অর্থাৎ বিশ্বকোষ। এই বিশ্বকোষ সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু আমরা সেটা ক্রয়ের ক্ষেত্রে খুব একটা আগ্রহ প্রদান করি না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার লেকচার ছিল এতটুকুই। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে লেকচার দিব শিল্প পণ্যের প্রকারভেদ সম্পর্কে। দ্যাটস অল ফর টুডে। আসো আমরা প্রথম থেকে কি কি পড়েছি আরেকবার একটু রিভিউ প্রদান করে থাকি। আমরা রিভিউ প্রদান করি যে কি কি পড়েছি। প্রথমে আমরা পড়েছিলাম পণ্য কাকে বলে, অর্থাৎ ভোগ্য পণ্য এবং শিল্প পণ্য। তারপর পড়েছিলাম আমরা পণ্যের যে স্তর রয়েছে, প্রকৃত পণ্য, মৌলিক ক্রেতা ভ্যালু, প্রকৃত পণ্য এবং বর্ধিত পণ্য সম্পর্কে পড়েছিলাম। এরপরে আমরা পড়েছিলাম পণ্যের প্রকারভেদ, ভোগ্য পণ্য, শিল্প পণ্য সম্পর্কে। ভোগ্য পণ্য কাকে বলে, শিল্প পণ্য কাকে বলে সেটা আমরা বলেছি, এবং পরবর্তীতে ভোগ্য পণ্য বলেছি। উদাহরণস্বরূপ ভোগ্য পণ্যের প্রকারভেদগুলো আমি ব্যাখ্যা করেছি। শিল্প পণ্য কাকে বলে সেটা ব্যাখ্যা করেছি। ভোগ্য পণ্যের প্রকারভেদ 4 ভাগে ভাগ করা যায়: সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। এবং এই যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেগুলিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় সেটা বলেছি। আমরা বলেছিলাম সুবিধা পণ্য কাকে বলে, একদম উদাহরণের মাধ্যমে, ছবির মাধ্যমে বলা হয়েছে। প্রধান পণ্য কি, লোভনীয় পণ্য কি, তারপরে রয়েছে জরুরি পণ্য কাকে বলে, রয়েছে গৃহে সরবরাহিত পণ্য কি। এরপরে আমরা শপিং পণ্য সম্পর্কে পড়েছিলাম এবং এর দুটো প্রকারভেদ সম্পর্কে পড়েছিলাম, ফ্যাশন পণ্য এবং সেবা পণ্য। এরপর আমরা পড়েছিলাম বিশিষ্ট পণ্য সম্পর্কে, বিশিষ্ট পণ্য কাকে বলে এবং এগুলি কারা ক্রয় করার কথা চিন্তা করে। এরপরে আমরা পড়েছিলাম অযাচিত পণ্য সম্পর্কে। এই পণ্য সম্পর্কে ক্রেতাদের খুব একটা অভিজ্ঞতা থাকে না, কিংবা থাকলেও তারা ক্রয়ের ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখায় না প্রয়োজন ব্যতীত। রয়েছে নতুন অযাচিত পণ্য এবং শেষে পড়েছে আমরা নিয়মিত অযাচিত পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কারো এরপরেও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তোমরা আমার সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারো 01676304044, কিংবা সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে তোমরা কমেন্ট করতে পারো। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দিতে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, বাসায় যেহেতু রয়েছে সাবধানে থাকবে, বাইরে যদি যাও মাস্ক ব্যতীত বের হবে না, কারণ করোনার নতুন একটা রূপ আবার নতুন করে বের হয়েছে এবং এটা প্রায় আগের ভাইরাস থেকে 70% দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এবং এটা দিন দিন তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যটা এই ভাইরাসটা চেঞ্জ করে ফেলছে। তো টিকা আসতে যেহেতু এখনো সময় লাগবে, আমরা সবাই একটু চেষ্টা করবো সাবধানে থাকতে। সবাই বাসায় থাকবো, বাইরে গেলে অবশ্যই একদম খুব ভালোভাবে নিজের নিরাপত্তা যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে, নিজের নিরাপত্তা বহন করে চলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।